মন্ত্রিপরিষদে যারা রয়েছেন তারেক রহমানের সঙ্গে এমন দুজন ব্যক্তি লুফতেজামান বাবর আর আব্দুস সালাম পিন্টু, যাদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। এবং আরও একটা বিষয়, নাসিমুল ঘনি, আপনার নিশ্চয়ই মনে আছে এই নাসিমুল ঘনির কথা। আমি দর্শকদেরকে বলবো যে যাকে পাওয়া যাচ্ছিল না বাংলাদেশে এবং তিনি কোথায়, তিনি নাকি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, নাসিমুল ঘনি, তাকে আবার মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। নাসিমুল ঘনি, এনাকে তো ইন্ডিয়ান এজেন্সি খুঁজছিল এনাকে। ইনি হিজবুত তাহরিরের চারা, ইনি কনফার্ম হিজবুত তাহরিরের লোক। আর ইনি কোথায়, ইনি বসে আপনার এই গুলশন কলোনিতে বসে ইনি মিটিং করছিলেন লস্করে তয়বা আর অন্য লোক সঙ্গে। আর 16 তারিখে সরাসরি আমরা জানাই যে পাকিস্তানের সঙ্গে বসে একটা মিটিং হচ্ছিল, যেটা আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, এবং তার সঙ্গে এই নাসিমুল ঘনির কিন্তু একটা যোগ ছিল। একটা গুপ্ত ভিডিও কনফারেন্সে পাকিস্তানের সঙ্গে বৈঠকটা হয়েছিল। এটা হয়েছিল নভেম্বর মাসের সেকেন্ড উইকে, সেই খবরও আমরা আপনাদেরকে দিয়েছিলাম। এবং তারপর থেকে এনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এনাকে আবার এই সচিব হিসেবে কিন্তু নিয়োগ করা হয়েছে। এই যে ক্যাবিনেট সেক্রেটারি র্যাঙ্ক একটা সিনিয়র মোস্ট লোককে বানানো হয়, এনার কাছে যতগুলো ক্যাবিনেট ডিসিশন নেবে সব রাখা হয়। আর এনার কবে অ্যাপয়েন্টমেন্ট হলো? 12 তারিখ, 13 তারিখে রেজাল্ট বেরোলো, 16 তারিখে, 16 ফেব্রুয়ারিতে এনাকে আপনার ক্যাবিনেট সেক্রেটারি বানানো হলো। আর কে বানালেন? ইউনুস বানালেন। কেন? উনি কি আন্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য হিজবুত তাহরির, বা উনি এটা আন্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য আমেরিকান? কার জন্য এনাকে আনা হলো? এটা এর জন্য তো তারেক রহমান কিন্তু পারমিশন দিয়েছেন কি দেননি? এইটাই আমাদের এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে তারেক রহমান পারমিশন দিয়েছেন কিনা। কিন্তু আমরা এবার, স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন, যে আলোচনাটায় আসবো, যে তারেক রহমান কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে ইউনুস যে পথে চলেছেন, ইউনুসের সেই দেখানো পথে তারেক রহমান চলবেন না। তাহলে এবার তারেক রহমানের পরিণতি কি হবে? থাকতে পারবেন তো প্রধানমন্ত্রী পদে, নাকি 2-3 বছর বা তারও আগে তাকে প্রধানমন্ত্রীত্বের চেয়ার বা আসন ছেড়ে দিতে হবে? কিন্তু কেন, কোথায় হচ্ছে সমস্যা, সেদিকে নজর রাখবো। শপথ গ্রহণের দিনই ইউনুসের প্রস্তাব একেবারে পত্রপাত খারিজ করে দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন যে জুলাই সনদ বা সংবিধান পরিবর্তনের কোনো দায় তাদের নেই। আমরা এবার এই জায়গায় আলোচনায় আসব যে যদি মোহাম্মদ ইউনুসের সঙ্গে আবার সম্মুখ সমরে যেতে হয় তারেক রহমানকে, তাহলে আবার নির্বাসন থেকে নির্বাচিত হয়ে আবার তাকে নির্বাসিত হতে হবে না তো? এই প্রশ্নটা উঠে আসছে। আমি এই পর্বে আলোচনায় আসার আগে মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্য একটু শোনাতে চাই, যে তিনি বিদায়ী ভাষণে বলেছেন যে এই ফ্যাসিস্ট সরকার যেন আর না আসে। তাহলে কি কোথাও গিয়ে তারেক রহমানকে একটা বার্তা দিয়ে রাখলেন মোহাম্মদ ইউনুস? আসুন শোনাই তার সেই বক্তব্য। যখনই কোনো সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে, তখনই দেশের রাজনৈতিক নেতৃত্ব আমাদের আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই পারস্পরিক দায়িত্ববোধ ও সংযমই দেশকে অস্থিরতার পথ থেকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। স্বৈরাচারের 16 বছরে এই দেশের রাজনৈতিক নেতাকর্মীরা যে ভয়াবহ নিপীড়ন, মামলা, হামলা, গুম ও হত্যার শিকার হয়েছেন, তা আমাদের জাতির জন্য এক গভীর বেদনাদায়ক শিক্ষা। এই অভিজ্ঞতা আমাদের স্মরণ করিয়ে দেয়, যাতে ভবিষ্যতে আর কখনো কোনো জালেম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যেন আর কখনো ফেসিবাদ প্রতিষ্ঠিত না হয়, শত শত আইনাঘর সৃষ্টি না হয়, বিচার বহির্ভূত হত্যা ফিরে না আসে। আমি স্যার এখানেই আপনার কাছে জানতে চাইবো যে এটা কি তারেক রহমানকে একটা হুমকি দিয়ে রাখলেন মোহাম্মদ ইউনুস প্রকাশ্যে শপথ গ্রহণের দিনই? আপনি ফ্রেম ফ্রিজ করে দেখুন, চোখের কত ভয় আছে ইউনুসের। গতকাল দেখুন, চোখে ভয়, হাতটা আপনি কীরকম রেখছেন করছেন। ইনি আর ওই ইউনুস নয় যে 18 মাস আগে ছিলেন। চোখে ভয়, ভালো করে দেখুন, একটা বুড়ো মানুষের চোখের ভয়। ইনি গতকাল রিজাইন করেছেন, আজকে কোনো জায়গা নেই। আনলেস আমেরিকার সঙ্গে এনার একটা চুক্তি হতে পারে যে আপনার মোহাম্মদ চুপ্পু যিনি আজকে প্রেসিডেন্ট আছেন, ওনাকে সরিয়ে এনাকে প্রেসিডেন্ট বানানো, প্রোভাইডেড আমেরিকান সঙ্গে খুব জবরদস্ত যদি এনার কোনো আতাত থাকে তখন ইনি হবে, নাহলে দেখুন এনার চোখের ভয়। এই যে বিএনপি গভর্নমেন্ট যে তার মেজরিটিতে এসছে, 2/3 মেজরিটিতে এসছে, এনাকে টাটা বাই বাই। আর আমরা আপনাদের চ্যানেলে অনেক দিন আগেই বলে দিয়েছিলাম টাটা বাই বাই। ইনি কোথায় যাবেন? ফ্রান্সে যাবেন, আমেরিকা যাবেন? এখানকার ওখানকার বাঙালি মানুষ, যেটা বাংলাদেশের লোক আছে, এনাকে খুঁজে বের করবে। আর এনার যা স্বাগতটা করবে, আমি ওটা বয়ান করতে চাইছি না। জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের লাস্টের দিনে কি হয়েছিল? এই হিটলার অ্যান্ড গোয়েবল,
এই বার্লিনে এক জায়গায় লুকিয়েছিল আর বোঝা গেল যে রাশিয়ান আর্মি আসছে, তারপর ওর কি হলো, নিজে কি করলো, সেম গতি এই আপনার লোক মোহাম্মদ ইউনূসের হবে, যার হাতে রক্ত আছে, বাঙালি হিন্দুদের রক্ত আছে, আওয়ামী লীগের লোকের রক্তে আছে, পুলিশ মানুষদের যে মারা হয়েছে ওর রক্ত আছে। ইনি 18 মাস ধরে ইনি এই যে বিদায় ভাষণে বললেন, 7 সিস্টারের কথা বললেন, এই আমরা জবাব দেব, ইনি যেখানে থাকবেন আমরা জবাব দেব। আমরা একটু শোনাই 7 সিস্টার্স নিয়ে এই বিদায়ী ভাষণেও কি বলেছেন মোহাম্মদ ইউনূস, একটু শোনাই। খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা। নেপাল, ভুটান ও 7 সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চল, বাণিজ্যিক চুক্তি ও শুল্কমুক্ত বাজারে প্রবেশের সুযোগের মধ্য দিয়ে এই অঞ্চলে একটা বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত হবে। মানে বিদায়ী ভাষণেও ভারতের ওপর রাগ এবং বিদ্বেষ দেখিয়ে যাচ্ছে। কোথাও গিয়ে কি স্যার আপনার এটা মনে হয় যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যদি থাকেন বা না থাকেন, তিনি তার এই কার্যপ্রণালী চালিয়ে যাবেন তলে তলে? বাংলাদেশে আর ওনার থাকার কোনো জায়গাই নেই, কেউ ওনাকে মানছে না, কেউ ওনাকে রাখবে না, উনি একটা লাইবিলিটি। উনি থাকলে বাংলাদেশে যে এক্সটার্নাল মিনিস্ট্রি যারা ওদের যারা আছে, ফরেন রিলেশন আছে, বিদেশের সঙ্গে যা আছে, ওটা খারাপ হয়ে যাবে, এনাকে যেতেই হবে। আর যখন ইনি যাবেন এনার কন্ডিশন সেম হিটলারের মতন হবে বা গোয়েবলসের মতন হবে, এনার পরিণতিটি খুব খারাপ হবে। এনার যতগুলো উপদেষ্টা, যত মন্ডলী, যত লোক ছিল, ওরা অলরেডি পালিয়ে গেছে, ওরা 2 মাস আগে থেকে ওরা পালাতে আরম্ভ করেছে। টাটা বাই বাই ইউনূস। এই ইউনূস ভারতের সঙ্গে যা কথা বলেছে, যা করেছে, ওর তো নতিজা ওকে ফেস করতেই হবে, এর মধ্যে আমরা কিছু করতে পারি না। মানুষের ক্ষোভ, যতগুলো মানুষ নিজের প্রাণহানি, পরিবারের হানি হয়েছে বা ওদের জমিন জায়দাদ খারাপ হয়েছে, ইনি রেসপন্সিবল, ইনি নোবেল পিস প্রাইজের জন্য নয়, ইনি একটা পাপী, ইনি একটা দোষী, ইনি একটা খুনি, এটা আমি বলে দিলাম আপনাকে আজকে। এই মোহাম্মদ ইউনূস যাওয়ার আগে 12 তারিখে উনি জানেন রেজাল্ট বেরিয়েছে, 13 তারিখে রেজাল্ট বেরিয়েছে, 16 তারিখে উনি কেন একটা ক্যাবিনেট র্যাঙ্কের সেক্রেটারিকে হিজবুত তাহরিরকে বানালেন? উনি 7 দিনে 8 দিনের মধ্যে যে যতগুলো চুক্তি করেছেন, ওটাই বোঝা যায় কেনার সঙ্গে কারা কারা ছিল। ইনি 8 তারিখে গিয়ে আমেরিকার সঙ্গে একটা গোপন চুক্তি করে আসলেন কি আমি তোমার সঙ্গে প্রফেশনাল ট্রিটমেন্ট নিচ্ছি, তোমার ট্যাক্স কাট। ইনি বাংলাদেশকে বিক্রি করে দিলেন। এই বাংলাদেশকে বিক্রি করার জন্যে এই যে আমাদের তারিক রহমান এসছেন, ওনাকে অনেক সময় লাগবে, কিন্তু অনেক সময় লাগবে রিসেট করতে, ফরেন পলিসি, ফরেন রিলেশনস রিসেট করতে অনেক টাইম লাগবে। এখানেই প্রশ্ন যে কোথাও গিয়ে তারেক রহমানকেও শেখ হাসিনার মতো আবার জনরোষের মুখে পড়তে হবে না তো? কারণ বাংলাদেশে প্রচুর টাকা ঢুকেছে স্যার, আমরা সেই ছবি দেখিয়েছি যে জামাত কিভাবে টাকা বিলিয়েছে ভোটের আগে। চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে, করাচি থেকে সরাসরি অস্ত্রভর্তি জাহাজ ঢুকেছে, সেগুলো বাংলাদেশের ভেতর